হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বিদ্যাম। আশা করি তোরা খুব ভালো আছিস এবং খুব মন দিয়ে পড়াশোনা করছিস। তোরা যারা ক্লাস 9 এবং 10 পড়িস, তোদের খুব আগস্ট মাসের ফার্স্ট উইকে তোদের এক্সাম, সেকেন্ড সামেটিভ এক্সাম শুরু হয়ে যাবে। তো খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছিস। দেখ, আমি এই চ্যানেলে আগে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের সাজেশান দিয়েছিলাম। আজকে তোদের জীবনবিজ্ঞানের সাজেশান দেবো। আগের দুটো সাজেশন যেভাবে দিয়েছিলাম, আমি শুধু সাজেশনই দিইনি, তার সাথে কোশ্চেনও দিয়েছিলাম। কোশ্চেন মেনশন করে দিয়েছিলাম যে তোরা কোন কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস করবি। তো আজকে সাজেশনটাও সেরকমই হবে। আমি প্রতিটা তোদের যে চ্যাপ্টার আছে, তো যে মেনলি বেশিরভাগ স্কুলেই সেকেন্ড সামেটিভ এক্সামটা জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টারটা এক্সাম হবে। তো তোদের তো এই থার্ড চ্যাপ্টারে যে যে টপিকগুলো রয়েছে, আমি টপিক ওয়াইজ প্রতিটা কোশ্চেন এনেছি। তো সেই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবি। প্রত্যেকে খাতা পেন নিয়ে বস, পারলে টেক্সট বইটাও পাশে রাখ। তো কোশ্চেনগুলো এক একটা করে নোট ডাউন কর, পারলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে? এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবি এবং এইগুলোই করবি। ঠিক আছে? আমি এর মধ্যেও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে বলে দেবো। এইগুলো করলেই তোরা এক্সামে 90 to 95% কোশ্চেন কমন পাবি। ঠিক আছে? তো চল, দেরি না করে ভিডিওটা শুরু করি। ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টারের ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে, দেখ, তোদের রেচন। ঠিক আছে? তো এই রেচন যে পার্টটা রয়েছে, এই রেচনের পার্টের 5টা কোশ্চেনে আছে, 5টা কোশ্চেনই করবি। তার মধ্যে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, দেখ, উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ আছে। উদ্ভিদ রেচন আর প্রাণী রেচন, এই দু প্রকারে ভাগ করা হয় রেচনের। ঠিক আছে? একটা হচ্ছে উদ্ভিদের রেচন, আর একটা হচ্ছে প্রাণী রেচন। ঠিক আছে? তো উদ্ভিদের রেচন অঙ্গেও থাকে না কেন? এরা উদ্ভিদের রেচন অঙ্গ থাকে না কেন, এই কোশ্চেন একটা। বৃক্কের কাজ কি? আমরা জানি রেচনে বৃক্কের ভূমিকা অনেক বেশি মানব শরীরে বা প্রাণীদের ক্ষেত্রে। তাই বৃক্কের কাজটা, এটা কিন্তু পরীক্ষায় 1 মার্কের শর্ট কোশ্চেন আসে। নেক্সট, পার্থক্য। পার্থক্য লেখো। ম্যালপিজিয়ান নালিকা আর হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা, এই যে দুটো পার্থক্য, ম্যালপিজিয়ান নালিকা আর ম্যালপিজিয়ান কণিকা, এই পার্থক্যটা অবশ্যই করিস, খুব ইম্পর্টেন্ট। আর দেখ, এই যে 5টা আমি কোশ্চেন দিয়েছি, তোরা খেয়াল করলে দেখতে পাবি 5টা কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো শেষে স্টার দেওয়া রয়েছে, এইগুলো তোদের ভিভিআই, মানে ইউ হ্যাভ টু ডু ইট। তোদেরকে অবশ্যই এটা করতে হবে, এটা করতেই হবে। তার সাথে বাকি কোশ্চেনগুলো তো করবি। ঠিক আছে? চল, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রেচন পদার্থগুলির গুরুত্ব। ঠিক আছে? এই যে রেচন পদার্থগুলো রয়েছে, যেগুলো উদ্ভিদ থেকে আমরা পাই রেচন পদার্থ, যেমন ধর ডাটুরিন ধুতুরা গাছ থেকে পাওয়া যায়, রজন, কুইনাইন সিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায়, এট্রপিন, রেসারপিন। এই যে রেচন পদার্থগুলো, এদের গুরুত্ব, এবং এরা হচ্ছে কি কাজে লাগে, এদের থেকে কি ধরনের জিনিস তৈরি করতে পারি, এবং কোন কোন রোগের জন্য, এদের রোগ নিরাময়ের জন্য এদেরকে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এইগুলো দেখে নিস। নেক্সট কোশ্চেন দেখ, গ্লোমেরুলাস পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন? ভিভিআই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক স্কুলে পড়েছে এই কোশ্চেনটা, অনেক বছর। এবং লাস্ট কোশ্চেন দেখ, রেচনে ত্বক ও ফুসফুসের ভূমিকা লেখো। ঠিক আছে? এই 5টা কোশ্চেন রেচন থেকে আসবে। 5টা কোশ্চেন লিখে নি। তো চলো, আমাদের যে নেক্সট টপিকটা রয়েছে সেটা হচ্ছে সংবহনতন্ত্র। ঠিক আছে? তো এই সংবহনতন্ত্রের বইয়ের চ্যাপ্টারটা অনেকটাই বড়, সংবহনতন্ত্র অনেক কিছু আছে, কিন্তু আমি তার মধ্যে থেকে বেছে বেছে মাত্র 11টা কোশ্চেন এনেছি। তোরা এই 11টা কোশ্চেনই কর, এর বাইরে আর কোনো কিছু করার দরকার নেই। তার মধ্যেও দেখ ভিভিআই দেওয়া আছে। ঠিক আছে? ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখ, সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল তরলের অবস্থান এবং এর কাজ, এটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে? নেক্সট, আরএইচ ফ্যাক্টর। আমরা জানি আরএইচ ফ্যাক্টর কী এবং আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব। তো আরএইচ ফ্যাক্টর বলতে কি বোঝো, আর এই আরএইচ ফ্যাক্টরের কী গুরুত্ব, এটাও ভিভিআই কোশ্চেন। থার্ড কোশ্চেন দেখ, রক্ত তঞ্চন বলতে কি বোঝো? রক্ত তঞ্চন অর্থাৎ রক্ত যে জমাট বাঁধে, সে রক্ত তঞ্চন বলতে আমরা কি বুঝি, রক্ত তঞ্চন কিভাবে হয়, রক্ত তঞ্চনের পদ্ধতি, আর রক্ত তঞ্চনের তাৎপর্য। ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আছে দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা। দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা কোথায় অবস্থিত, ফার্স্ট এটা জানতে হবে। দেখ, সংবহনতন্ত্রের কাজ মেনলি কে করে? সংবহনতন্ত্রের কাজ করে আমাদের হৃৎপিণ্ড। ঠিক আছে? ওই হৃৎপিণ্ডের মধ্যে 4টে ভাগ থাকে, আমরা জানি। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এই অলিন্দ আর নিলয়ের মাঝে থাকে এই দুটো কপাটিকা, দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে? তো এই দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকার অবস্থান
দুজনের কাজটা প্রায় সেম, ঠিক আছে? তো অবস্থানটা দেখে নিস। আর হচ্ছে হৃৎপিণ্ডের যে 4টে কপাটিকা বললাম, সেই 4টে কপাটিকার অবস্থান আর কাজ কি? ডান নিলয়ের কি কাজ? ডান অলিন্দের কি কাজ? বাম নিলয়ের কি কাজ? এই কাজগুলো আবার করে নিস। নেক্সট 5 নম্বর, মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনতন্ত্রের পদ্ধতি। এই কোশ্চেনটা যদি আসে তোদের পরীক্ষায় 3 মার্কসের আসবে। যদি তোদের পরীক্ষায় কোশ্চেনটা আসে 3 মার্কসের আসবে এবং এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা কোনো স্টার দেওয়া হয়নি, বাট তোরা স্টার দিয়ে দে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে 3 মার্কসের। 6 নম্বর যে কোশ্চেনটা আছে দেখ, হিমোলিম্ফ। হিমোলিম্ফ, এটা হিমোলিম্ফ কি, হিমোলিম্ফ কাকে বলে, ঠিক আছে? মুক্ত সংবহন কাকে বলে? মুক্ত সংবহন তন্ত্র হবে। মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে? ঠিক আছে, কাদের দেখা যায় মুক্ত সংবহন তন্ত্র? তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, মানব হৃৎপিণ্ডের এসএ নোড। আমরা জানি হৃৎপিণ্ডের মধ্যে দুটোই নোড থাকে, একটা এসএ নোড আর একটা এভি নোড। তাদের অবস্থান কি? 8 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখ, পার্থক্য। আচ্ছা, পার্থক্যটা কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবেই। এই দুটো যে পার্থক্য দিয়েছি, দুটো পার্থক্য করে নিয়েছি, দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য পরীক্ষায় আসবেই। একটা তোদের সংবহনতন্ত্রের পার্থক্য, মুক্ত সংবহনতন্ত্র আর বদ্ধ সংবহনতন্ত্র, আর আছে শিরা ও ধমনীর পার্থক্য। এই দুটো পার্থক্য মাস্ট করিস। তার মধ্যে শিরা ধমনীটা বেশি করে করবি, কিন্তু এইটা পরীক্ষায় আসার চান্স বেশি, ঠিক আছে? বাট দুটোই করিস, ঠিক আছে? প্রতিটি শ্বেত রক্ত কণিকা কাজ। প্রতিটি শ্বেত রক্ত কণিকা, অর্থাৎ আমরা জানি শ্বেত রক্ত কণিকার কটা ভাগ আছে? 5টা ভাগ। সেই 5টা ভাগের প্রতিটা কে কি কাজ করে সেটা করতে হবে। আর রক্তের যে শ্রেণীবিভাগ আছে, রক্তের 3টে ভাগ। রক্তের শ্রেণীবিভাগ 3টেই, আরবিসি, ডব্লিউবিসি, অনুচক্রিকা। তো আরবিসি এদের লাইফ স্প্যান কত, মানে কতদিন বাঁচে? যেমন আরবিসি 120 দিন বাঁচে না? তো এইভাবে আরবিসি কতদিন বাঁচে? ডব্লিউবিসি 3 দিন, ঠিক আছে? 3 দিন না 5 দিন এরকম কিছু একটা ছিল। যাই হোক, তো একবার দেখে নিস আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা এই 3টের লাইফ স্প্যান, এদের কাজ কি, এরা কি কাজ করে, ঠিক প্রত্যেকে তাৎপর্যটা করে নিস। আচ্ছা, 10 নম্বর যে কোশ্চেনটা দেখ, নেক্সট কোশ্চেন, হিমোসিল। হিমোসিল কাকে বলে আর কোন প্রাণীর দিয়ে হিমোসিল দেখা যায়? এই একটা শর্ট কোশ্চেন আসতে পারে। আর 11 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আরসোলার মুক্ত সংবহন পদ্ধতিটি চিত্র সাহায্যে ব্যাখ্যা করো। এই আরসোলারই আসে। তো আরসোলার মুক্ত সংবহন পদ্ধতিটি আর রক্ত রসের কাজ, এই কোশ্চেনগুলো দেখে নিন। জাস্ট 11টা কোশ্চেনই আছে, যেগুলো স্টার দা, এগুলো অবশ্যই করিস। বাকি কোশ্চেনগুলোও করবি, ঠিক আছে? শুধু স্টার দাগুলোর উপর ভরসা করে যাবি না, মানে এই 11টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের টপিকটা আছে দেখ, পুষ্টি। আমরা জানি পুষ্টি দু প্রকারের হয়, ঠিক আছে? একটা উদ্ভিদ পুষ্টি আর একটা প্রাণী পুষ্টি। উদ্ভিদ পুষ্টির মধ্যে যেগুলো আছে সেগুলো খুব কম কোশ্চেনই আসে উদ্ভিদ পুষ্টি থেকে, মেনলি প্রাণী পুষ্টি থেকেই কোশ্চেন আসে। দেখ, তো যে কোশ্চেনগুলো পুষ্টি থেকে আসে, এখানেও 10 থেকে 12টা কোশ্চেন আছে। ফার্স্ট যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যালোজয়িক পুষ্টি। পরীক্ষায় অনেকবার এসেছে। হ্যালোজয়িক পুষ্টি কি, হ্যালোজয়িক পুষ্টির পর্যায়গুলি কি কি, ঠিক আছে? দেখ, সেকেন্ড কোশ্চেনটা চল। সেকেন্ড কোশ্চেনটা আছে মানুষের দাঁতের সংকেত। আর যারা অ্যাডাল্ট হয়, যারা হচ্ছে পূর্ণবয়স্ক লোক, যাদের বয়স হচ্ছে 18 বছরের উপরে, অ্যাডাল্ট, তাদের দাঁতের সংকেত হচ্ছে 2123। এইটা হচ্ছে সংকেত 2123, 2123 করে আছে, 2123, 2123 এইভাবে দুদিকে আছে, ঠিক আছে? যদি মানুষের দাঁতকে যদি আমরা এইভাবে, এটা যদি ওপরের দিকের দাঁত হয় আর এটা যদি নিচের দিকে দাঁত হয়, তাহলে ওপরে এইভাবে দুটো দুটো করে, প্রথমে যে দুটো আছে 2 1, তারপরে একটা, তারপরে তারপরে দুটো, তারপরে শেষের দিকে 3টে, এইভাবে টোটাল এদিকে 8টা 8টা 8 8, টোটাল 32টা দাঁত আছে মানুষের। আর এই যে 20টা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে 20টা দাঁত হচ্ছে কাদের থাকে জানিস? 20টা দাঁত হচ্ছে, এদেরকে দুধের দাঁত বলি। 20টা, এগুলো দুধের দাঁত বলি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখ, মানব দেহে কয় প্রকারের লালাগ্রন্থি আছে ও কি কি, এবং প্রত্যেক প্রকার লালাগ্রন্থির অবস্থান। এটা কিন্তু ভিভিআই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লালাগ্রন্থি, ঠিক আছে? আমরা মানব দেহে জানি 3 জোড়া, অর্থাৎ 6 প্রকার লালাগ্রন্থি আছে। সরি, প্যারোটিড গ্রন্থি, উম, আমরা জানি মানব দেহে
3 জোড়া অর্থাৎ 6 পরে লালাগ্রন্থি আছে। ঠিক আছে? তাদের নামগুলোও তো করে নিস। আর এই লালাগ্রন্থির অবস্থান, লালাগ্রন্থির অবস্থানটা দেখ এই কানের নিচ থেকে শুরু হয় অবস্থানটা। মুখগহ্বরের দুপাশে থাকে। তো এটা করে নিস। নেক্সট 4 নম্বর যে কোশ্চেনটা আছে, মানবদেহে শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্যের পরিপাক কিভাবে হয় সেটা আলোচনা করবো। আর মানবদের মুখগহ্বরে শর্করা পরিপাক কিভাবে ঘটে। মানুষের আমরা জানি যে খাবারের যে হজম হওয়া, খাবারের যে বিভাজন, ঠিক আছে? সে শুরু হয় কোথা থেকে? খাবারের পরিপাক শুরু হয় আমাদের মুখ থেকে। মুখের মধ্যে শর্করা জাতীয় যে খাবারগুলি সেইগুলো হচ্ছে মুখের মধ্যেই তোর হচ্ছে বিভাজন হওয়া বা পরিপাক হওয়া শুরু করে এবং তাদের হেল্প করে কি অ্যামাইলেজ। আমি জানি এটা। সেই যে মানবদের মুখগহ্বরের মধ্যে শর্করা যে পরিপাক ঘটে সেটা কিভাবে ঘটে সেটা হচ্ছে আবার দেখে নিই এই কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। মিথজীবীয় পুষ্টি কাকে বলে? উদাহরণ ভিভিআই। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখ, স্বভোজী পুষ্টি কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদাহরণ সহ লেখো। ঠিক আছে? এত স্বভোজী পুষ্টি করবি আর পরভোজী পুষ্টি দুটোই করতে হবে এবং পরভোজী পুষ্টির ক্ষেত্রে উদাহরণটা লিখতে হবে। পরভোজী পুষ্টির ক্ষেত্রে উদাহরণটা লিখতে হবে। ঠিক আছে? নেক্সট দিয়ে আছে দেখ, স্যাঙ্গুইন ভোজী পুষ্টি কাকে বলে? তার উদাহরণ এটাগুলো সব ভিভিআই। স্যাঙ্গুইন ভোজী পুষ্টি, ক্যাপ্রোফ্র্যাগি পুষ্টি, যে পুষ্টিগুলোর ভাগ আছে এগুলো করে নিস। ঠিক আছে? উপচিতি বিপাক আর অপচিতি বিপাকের পার্থক্য, এই একটাই পার্থক্য এই চ্যাপ্টারটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, উপচিতি বিপাক আর অপচিতি বিপাক। 10 নম্বর কোশ্চেনটা দেখ, মৌলবিভাগীয় হার বা বিএমআর কাকে বলে এবং এই বিএমআর এর স্বাভাবিক মান কত? এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা এসেছে এবং এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে বা ভেঙে শর্ট কোশ্চেন আকারেও আসতে পারে। শুধু আসতে পারে যে বিএমআর এর মান কত, ঠিক আছে, বা বিএমআর এর ফুল ফর্ম কি। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখ, ভূমিকা। কার কার ভূমিকা লিখতে হবে? ভূমিকা লিখতে হবে তোদের পেপসিন, টায়ালিন, লাইফেজ, ট্রিপসিন, ল্যাকটেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, এইগুলোর ভূমিকা কি পুষ্টিতে। ঠিক আছে? 12 নম্বর কোশ্চেনটা দেখ, সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ। ঠিক আছে? আর লাস্ট কোশ্চেনটা এই চ্যাপ্টারের, মানবদেহে বিপাকীয় গোলযোগ কি গোলযোগে কি হয়? যদি মানুষের যদি পুষ্টি প্রপার না হয় তখন মানুষের শরীরে কি রোগ হতে পারে এবং সেই রোগগুলি মানব শরীরে কি কুপ্রভাব ফেলে, এই কোশ্চেনটা এই আবার দেখে নিস এটা। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখ, চ্যাপ্টার হচ্ছে শ্বসন। শ্বসনের চ্যাপ্টার আমরা জানি, শ্বসনের চ্যাপ্টারে আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, কোহল সন্ধান, এগুলো খুব ইম্পর্টেন্ট। ক্রেবস চক্র, ঠিক আছে, শ্বসন দহনের পার্থক্য, এই কোশ্চেনগুলো নিয়েই 7-8টা কোশ্চেন ছিল। এই 7-8টা কোশ্চেন করে নিস, তার মধ্যে 3-4টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড সন্ধানটা অবশ্যই করিস। একের দিকে যে কোশ্চেনটা আছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এটা অবশ্যই করিস এবং হচ্ছে এটা শাসন হবে না, এটা শ্বসন হবে। আচ্ছা, এই একই কোশ্চেন দুবার লেখা আছে, দেখ শ্বসনের গুরুত্বটা করে নিস। ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোলাইসিস পদ্ধতিটা সংক্ষেপে বর্ণনা, খুব ইম্পর্টেন্ট। রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া সংক্ষেপে লেখা। আর গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন? এই যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভিভিআই কোশ্চেনে, এই কোশ্চেনটা অবশ্যই করিস এই চ্যাপ্টারের। ক্রেবস চক্র, ক্রেবস চক্র কি? ক্রেবস চক্র কাকে বলে? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? এই কোশ্চেনটা দেখে নিস। সন্ধান থেকে একটা কোশ্চেন আসবে, সন্ধান কাকে বলে? সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব এবং সন্ধানের বিক্রিয়া। ঠিক আছে? এটাও ভিভিআই কোশ্চেন। এরপরে যে কোশ্চেনটা, মানুষের প্রশ্বাসে পেশির ভূমিকা কি? কোন পেশিগুলো মানুষের প্রশ্বাসে সাহায্য করে? এই কোশ্চেনটা। পার্থক্য লেখো, 6 নম্বর কোশ্চেনে দেখ, পার্থক্য লেখো শ্বসন আর দহনের পার্থক্য। এটাও একটা পার্থক্য পরীক্ষা আসে। পার্থক্য কিন্তু সবসময় 3 নম্বরেরই আসবে, 3 মার্কসের পার্থক্য আসে সবসময়। ঠিক আছে? নেক্সট আছে দেখ, অ্যালভিওলাইয়ের ভূমিকা। অ্যালভিওলাই কি আর অ্যালভিওলাইয়ের ভূমিকা কি? এই কোশ্চেনটা দেখে নিস। আর মানুষের শ্বসনতন্ত্রের উপর ধূমপান কিভাবে ক্ষতিকারক প্রভাব ফেলে, এই একটা কোশ্চেন। ঠিক আছে? চলো আমাদের নেক্সট যেটা রয়েছে, উদ্ভিদের শারীরবিদ্যা। উদ্ভিদ শারীরবিদ্যায় মেনলি আমাদের সালোক সংশ্লেষ সম্পর্কে আছে, সালোক সংশ্লেষ কি, সালোক সংশ্লেষ কীভাবে হয়। ঠিক আছে? তো আমাদের এক এক করে কোশ্চেনগুলো দেখি। তো তোরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছিস, তোদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোদের মনে হয় যদি ভিডিওটা খুব কাজের, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক কর, তোদের বন্ধুদের সাথে শেয়ার কর যাতে তোদের বন্ধুরাও এই সাজেশন পেতে পারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, নোটিফিকেশন অল করে রাখ, কারণ আগামী দিনে তোদের এই সেকেন্ড ইউর সামেটিভের পর যখন অ্যানুয়াল এক্সাম হবে, আমরা অ্যানুয়াল এক্সামের জন্য প্রতিটা ইউনিট ওয়াইজ প্রিপারেশনও করাবো। ম্যাথ তো করাবোই, তার সাথে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সেরও প্রিপারেশন করাবো চ্যাপ্টার ওয়াইজ, নোটস দেবো এবং এইভাবে কোশ্চেন আলোচনা করে দেবো। শুধু সায়েন্স না,
আমি খুব তাড়াতাড়ি আর্টস গ্রুপটাও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড আর্টসের যে তোদের হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, বেঙ্গলি রয়েছে, এটাও চেষ্টা করছি চ্যানেলের মধ্যে নিয়ে আসার। এবং যারা আমার অফলাইন ব্যাচে জয়েন হতে চাস, অফলাইন ব্যাচে জয়েন হওয়ার জন্য তোরা এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করিস। যারা অনলাইন ব্যাচ করতে চাস, আমি খুব তাড়াতাড়ি একটা অনলাইন ব্যাচ শুরু করবো। যারা অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাস, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাস, ঠিক আছে? অফলাইন ব্যাচ হলে এই নাম্বারে ফোন করে নিস, ফোন করে চলে আসতে পারিস। ঠিক আছে, আমার লোকেশানটা বলে দিই। আমার লোকেশানটা হচ্ছে বাগনান। তো যারা বাগনানের স্টুডেন্ট, যারা ভিডিওটা দেখছিস, তারা অবশ্যই যোগাযোগ করে নিস, ঠিক আছে? তো চল কোশ্চেনে ফেরা যাক। তো সালোক সংশ্লেষের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট হচ্ছে সালোক সংশ্লেষের কাঁচামাল। সালোক সংশ্লেষের জন্য কী কী প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে? তো সালোক সংশ্লেষের কাঁচামালটা, প্রয়োজনীয় কাঁচামালটা খুব ইম্পর্টেন্ট। কাঁচামালের উৎস কী কী, কাঁচামালের ভূমিকা কী কী, ডাইরেক্টলি কোশ্চেনটা আসতে পারে। এছাড়া সালোক সংশ্লেষে ক্লোরোফিল, জল, এছাড়াও ক্লোরোফিল, জল, কার্বন ডাইঅক্সাইড, এদের এদের হচ্ছে ইন্ডিভিজুয়াল ভূমিকা জিজ্ঞেস করতে পারে, যে সালোক সংশ্লেষে জলের কী ভূমিকা, 2 নম্বরে পড়তে পারে। সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের কী ভূমিকা, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা দেখ, সালোক সংশ্লেষের কার্যপ্রণালী। সালোক সংশ্লেষের কার্যপ্রণালী, সালোক সংশ্লেষের কার্যপ্রণালীটা জাস্ট দেখে রাখিস। এটা সব পরীক্ষায় যে আসে তা নয়, ঠিক আছে? জাস্ট দেখে রাখিস। 3 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষের সমীকরণ। এটা কিন্তু ভিভিআই দিয়ে দে। সালোক সংশ্লেষের সমীকরণ কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে। নেক্সট, কেলভিন চক্র খুব ইম্পর্টেন্ট, আমরা জানি, প্রথমেই বললাম সালোক সংশ্লেষের ক্ষেত্রে কেলভিন চক্র খুব ইম্পর্টেন্ট। কেলভিন চক্রের রেখাচিত্র, এই দুটোই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর সাথে কি আসে? এর সাথে আছে সালোক সংশ্লেষের আলোক দশা। আমরা জানি সালোক সংশ্লেষের দুটো দশা আছে, আলোক দশা, অন্ধকার দশা। আলোক দশাটা বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এখানে স্টার্ট দিয়ে রেখেছি। অন্ধকার দশাটা পরে আছে, দেখবি এক্সট্রা কোশ্চেনের মধ্যে পাবি। তো সালোক সংশ্লেষে আলোক দশা কি, এখান থেকে আলোক দশা দিয়ে কী করবি? আলোক দশা সংক্ষেপে বর্ণনা, আলোক দশা কী, আলোক দশা কীভাবে হয়, এইটা আর যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে সংক্ষেপে লেখা, ঠিক আছে? আর আলোক দশার যে রেখাচিত্রটা রয়েছে, রেখাচিত্রটাও সেটা করে নিস, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেনটা দেখ, অঙ্গার আত্তীকরণ কাকে বলে? আর অঙ্গার আত্তীকরণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির উৎস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখ 7 নম্বর, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং একটি ইলেকট্রক বাহক এবং হিল বিকারক এর নাম, ভিভিআই। এই 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পরীক্ষা আসবেই, এসে গেছে ধরে নেই, ঠিক আছে? একটা না 3টেও আসতে পারে। ফটোলাইসিস কাকে বলে? ফসফোরাইলেশন কাকে বলে? এই দুটো সংজ্ঞা অবশ্যই করে নিস। অন্ধকার দশা, আলোক দশার পার্থক্য, এই চারটেরও একটাই পার্থক্য আছে। অন্ধকার দশা, আলোক দশা, ইম্পর্টেন্ট পার্থক্য এটা, ঠিক আছে? অবশ্যই করিস। বায়ুমণ্ডলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষার জন্য সালোক সংশ্লেষে কী ভূমিকা রাখে, এই কোশ্চেনটা। এবং লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ফুল ফর্ম বা পুরো নাম লিখতে হবে। এনএডিপি, আরু, বিআরসিও আর পিজিএআইডি, এই তিনটের ফুল ফর্ম। এটা কিন্তু ভিভিআই, এই তিনটের ফুল ফর্ম পরীক্ষাতে আসে, ঠিক আছে? করে নিস। নেক্সট আছে আমাদের খনিজ পুষ্টি। উদ্ভিদের খনিজ পুষ্টি থেকে তোদের একটাই কোশ্চেন করতে হবে, উদ্ভিদের যে 3টে অপরিহার্য খনিজ পদার্থ আছে তাদের নাম আর তাদের ভূমিকা কী কী, এই একটা কোশ্চেন করলেই এনাফ। আর বাষ্পমোচনের চ্যাপ্টার থেকেও একটা কোশ্চেন, যে বাষ্পমোচনের প্রয়োজনীয়তা কী, বাষ্পমোচনের ক্ষতিকারক দিকগুলি কী কী, আর বাষ্পমোচন যে একটি ক্ষতিকারক প্রয়োজনীয় প্রক্রিয়া, বাষ্পমোচনকে একটি ক্ষতিকারক প্রয়োজনীয় প্রক্রিয়া বলা হয় কেন, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন, ঠিক আছে? তোদের লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিমাপ। এটা হচ্ছে লাস্ট টপিক। তো তোদের যে এক্সাম হবে তার, এখানের মধ্যে তুই যেটা করবি সেটা হচ্ছে ব্যাপন ও অভিস্রাবণের পার্থক্য আর সংজ্ঞাগুলোও করে নিস, ঠিক আছে? যদিও পার্থক্যের মধ্যে সংজ্ঞা লিখতেই হবে, তাও ব্যাপন কাকে বলে, অভিস্রাবণ কাকে বলে, সংজ্ঞাগুলো করে নিস, কারণ সংজ্ঞা অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে? সক্রিয় পরিবহন কাকে বলে? সক্রিয় পরিবহন। রসের উৎস সম্পর্কিত ডিকশন আর জলের মতবাদ, শুধু এই যে ডিকশন আর জলের যে মতবাদটা আছে উৎস নিয়ে শুধু সেটা করবি, ব্যাস এটা করলেই হবে। আর রসের উৎস কাকে বললে, এটা না করলে হবে, বাষ্পমোচন টানটা করে নিস, ঠিক আছে? বাষ্পমোচন টান কি, উৎস সংখ্যাটা দেখে নিস, কিন্তু বাষ্পমোচনের টানটা অবশ্যই করবি।